স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের সাপ্তাহিক আয়োজন 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল এবং আমাদের সাথে আলোচক হিসেবে আছেন কলাম লেখক ও প্রাবন্ধিক হাসান ফেরদৌস এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হচ্ছেন টেক্সাসের A&M ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন। মেহনাজ মোমেন অলরেডি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। চলমান বিশ্বে পুরো সপ্তাহ জুড়ে যে ঘটনাগুলো মানুষের দৃষ্টিতে আসে, যে বিষয়গুলো আলোচনা তৈরি করে, সেগুলোই মূলত আমরা এক প্ল্যাটফর্মে এনে আলোচনার চেষ্টা করি। হাসান ফেরদৌস, আপনার কাছে শুরুতে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ প্রসঙ্গে জানতে চাই এই কারণে যে ব্যাপক আশার আলো জ্বালানো হয়েছে যে এই যুদ্ধটা হয়তো 3 বছর পরে হলো শেষ হতে যাচ্ছে এবং সেই আশার আলো জ্বালিয়েছেন আমাদের এই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আলাস্কাতে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন, পরবর্তীতে ইউরোপিয়ান নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন। তিনি কথা দিয়েছেন ত্রিপক্ষীয় একটি বৈঠক হবে পুতিন এবং জেলেনস্কির। কিন্তু রাশিয়ার পক্ষ থেকে যে কথাটি বলা হচ্ছে তারা স্পষ্ট করছেন, রাশিয়ান রুশ পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করছেন যে জেলেনস্কি এবং পুতিনের বৈঠকের তো কোনো কথা হয়নি এবং তারা পুতিনকে আসলে জেলেনস্কিকে কোনো বৈধ নেতাই মনে করেন না, বৈধ প্রেসিডেন্টই মনে করেন না রাশিয়ার দিক থেকে যদি আমরা দেখি। এবং রাশিয়ার অনেকে মনে করেন যে জেলেনস্কির সঙ্গে পুতিন বৈঠক করা মানে তো জেলেনস্কিকে পুতিনের মর্যাদা দেয়া। এটি তো আসলে রাশিয়ার ইগোর সঙ্গে যায় না। ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে, সেটি কোনো বিষয় না। এই অবস্থায় যেখানে ব্যাপক প্রস্তুতি চলছে, অর্থাৎ কিভাবে এই যুদ্ধটা বন্ধ করা যায়, নোবেল পুরস্কার থেকে শুরু করে অনেক বিষয় এটার সঙ্গে জড়িত, সেই জায়গায় রাশিয়া এরকম জল ঢেলে দেওয়ার বিষয়টি আপনি কিভাবে দেখছেন, অর্থাৎ ভবিষ্যৎটা কি দেখছেন? ধন্যবাদ জুয়েল। মেহনাজ আপা, আপনাকে শুভ সন্ধ্যা। আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেব একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে বাস করেন। তিনি মনে করেন আমি যা বলবো মুখ থেকে বেরোবে আর হয়ে যাবে। আমি বললাম ডিসিতে সৈন্য পাঠাবো, সৈন্য পাঠিয়ে দিলাম। আমি ধমক দিলাম টেক্সাসের গভর্নরকে রিডিস্ট্রিক্টিং করো, রিডিস্ট্রিক্টিং হয়ে গেল। আমি ধমক দিলাম ইন্ডিয়ার উপরে 50% ট্যারিফ বসানো হয়ে গেল। রাশিয়া তো অত ক্ষুদ্র একটা দেশ নয় যে তুমি ধমক দিলে আর ধমক সে শুনবে, কেমন? আর যে ইস্যুটা আমাদের আলোচনায় যুদ্ধ, এই যুদ্ধের পেছনে রাশিয়া অনেক ইনভেস্ট করেছে, কেমন? ঠিক সেই পরিমাণ ইনভেস্টমেন্ট কিন্তু শান্তির জন্য হয়নি। আমি এই প্রোগ্রামে অনেকবার বলেছি, আমি ডোনাল্ড ট্রাম্পকে একটা জায়গায় কৃতিত্ব দিই, তা হচ্ছে যে কনভারসেশনটা, আলোচনাটার মোড়টা তিনি ঘুরিয়েছেন। আলোচনাটা দীর্ঘদিন ধরে ছিল, 3 বছর ছিল, কিভাবে রাশিয়াকে পরাস্ত করা যায়। ইউরোপিয়ানরা, আমেরিকানরা অস্ত্র দিয়ে সর্বাত্মক চেষ্টা করেছে সাহায্য করতে ইউক্রেনকে, কিভাবে রাশিয়াকে ঠকাবো, পরাজিত করব। কারণ রাশিয়া ইউরোপের জন্য একটা মর্টাল থ্রেট। সেই আলোচনাটাকে ট্রাম্প সাহেব ঘুরিয়ে কিভাবে শান্তি আনা যায় সেদিকে মোড় ঘুরিয়েছে। আমি তাকে একটু দিতে রাজি আছি, কিন্তু শান্তি আনতে হলে যে প্রস্তুতি প্রয়োজন, যে স্টাডিটা করা প্রয়োজন ছিল, তা কিন্তু ট্রাম্প সাহেব করেননি। ট্রাম্প সাহেব ওয়ান ফাইন মর্নিং ঠিক করলেন তিনি পুতিনের সঙ্গে মিটিং করবেন। তিনি আগের সপ্তাহে কি বললেন, যে আমি আগামী 10 দিনের মধ্যে পুতিন যদি সিজ ফায়ার করতে রাজি না হয়, আমি তার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করব। 8 দিন চলে গেল, তার আগে আমরা কি শুনলাম, তার আলাস্কাতে বসছেন। শুধু বসছেনই না, আলাস্কাতে দেখলাম আমরা ট্রাম্প সাহেব পুতিনের জন্য লাল গালিচা সংবর্ধনা দিলেন। শুধু তাই না, সেই মিটিং শেষে আমরা আগে বলেছি সিজ ফায়ার আমার প্রাথমিক শর্ত। মিটিং শেষে ট্রাম্প সাহেব পুতিনের সাথে গলা মিলিয়ে কি বললেন, না সিজ ফায়ারের প্রয়োজন নেই, আমরা একবারই চলে যাব পিস ডিলে। এখন পিস ডিল করার জন্য যে প্রস্তুতি প্রয়োজন, স্টাডি প্রয়োজন, যে ওয়ার্ক করা প্রয়োজন, তার জন্য দরকার কয়েক সপ্তাহ, কয়েক মাস, মেবি কয়েক বছর। একটা পিস ট্রিটি করবার জন্য যেই পরিমাণ পরিশ্রম প্রয়োজন, যে পরিমাণ প্রস্তুতি প্রয়োজন, তাতে বিন্দুমাত্র খরচ করেনি ডোনাল্ড ট্রাম্প সাহেব। তিনি জাস্ট আশা করছেন, উইশফুল থিঙ্কিং তার পক্ষ থেকে তিনি আশা করছেন ট্রাম্প সাহেবের সাথে পুতিন সাহেবের ঘনিষ্ঠতা আছে, আমার জন্য তিনি শান্তি চুক্তি করবেন। মনে আছে ম্যাক্রনকে তিনি এক জায়গায়, গত সপ্তাহে মিটিং হচ্ছিল হোয়াইট হাউসে, ম্যাক্রনকে তিনি এক জায়গায় একান্তে বলছেন, এটা হট মাইক্রোফোনে পেয়েছি আমরা, রেকর্ডেড নয় কিন্তু শুনে ফেলেছি আমরা, তা হচ্ছে ট্রাম্প সাহেব বলছেন আমার জন্য পুতিন সাহেবকে ডিল করবেন, তিনি এতটাই কনফিডেন্ট। কিন্তু পুতিন কি বলছে? পুতিন বলছে ডিল করতে রাজি আছি আমি, কিন্তু এই আমার শর্ত। কি শর্ত? 1 নম্বর, ইউক্রেনকে
নেটোর মেম্বারশিপ করা যাবে না। 2 নম্বর, যে জায়গাগুলি আমি দখল করেছি অলরেডি সেটা এবং পুরো ডনবাস আমাকে দিয়ে দিতে হবে। এই মুহূর্তে ধরা যাক অ্যাবাউট 77% ডনবাসের 77% দখলে আছে রাশিয়া, কিন্তু বাকি যে 25% তা তো ইউক্রেনের নিয়ন্ত্রণে, সেই জায়গাটাও আমাকে ছেড়ে দিতে হবে। 3 নম্বর প্রস্তাব হচ্ছে, শর্ত হচ্ছে যে যেই নিরাপত্তা সিকিউরিটি কথা তোমরা বলছো আমেরিকা এবং ইউরোপিয়ানরা, আমাকেও তার সঙ্গে অন্তর্ভুক্ত করতে হবে। তার মানে অ্যাগ্রেসর যিনি আক্রমণ করেছেন তাকে নিয়ে ইউক্রেনের নিরাপত্তা ব্যবস্থা অর্জন সাজাতে হবে। কমপ্লিটলি অ্যাবসার্ড। তার চেয়ে বড় কথা, ইউক্রেনের শাসনতন্ত্রে বলা আছে যে কোনোভাবেই তার কোনো জমি ছেড়ে দেওয়া যাবে না, শাসনতান্ত্রিক ভাবে এটা নির্দিষ্ট আছে। এই অবস্থা, তুমি যেটা বললে আরো ইন্টারেস্টিং কথা, ট্রাম্প সাহেব প্রথমে বলেছেন দ্বিপক্ষীয় বৈঠক হবে বায়োল্যাটারাল, পুতিন এবং জেলেনস্কি। তারপরে নেক্সট মিটিংটা হবে ত্রিপক্ষীয়, অর্থাৎ ইউক্রেন, রাশিয়া এবং আমি আমেরিকা। তারা যদি চায় আমাকে, আমিও যাব। শুধু তাই না, আমরা শুনতে পাচ্ছিলাম যে ট্রাম্প সাহেবের পক্ষ থেকে অলরেডি বুদাপেস্ট চাপ রিকোয়েস্ট করা হয়েছে, বুদাপেস্টে জেলেনস্কি এবং এবং পুতিনের মিটিং হবে বলে আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে। রাশিয়া কি বলছে, কোথায় মিটিং, কিসের মিটিং, কোনো শর্তই তো পূরণ করা হয়নি। আমি এই চাই আমি। এক, আর 2 নম্বর, তুমি যেটা বললে ঠিকই বলেছো, শীর্ষ পর্যায়ে মিটিং এর আগে নিম্ন পর্যায়ে মিটিং হতে হবে। লোয়ার লেভেলে মিটিং হওয়ার পরে একটা এগ্রিমেন্ট যদি আমরা তৈরি করতে পারি, ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারি, তার ভিত্তিতে আলোচনা হবে। দ্যাট অ্যালোন উইল টেক উইকস ইফ নট মান্থস। কেন সিজফায়ারটা গুরুত্বপূর্ণ? সিজফায়ারটা হয়ে গেলে অ্যাটলিস্ট লোক হানাহানি বন্ধ হবে। ট্রাম্প সাহেব যেটা বলছেন, মানুষ মারা বন্ধ করতে হবে। ট্রাম্প সাহেব আগ্রী, এবং আমি তাকে করি এই কারণে, লোক আর মারা যাবে না। কিন্তু রাশিয়া বলছে যে না না না, সিজফায়ার নয়, সিজফায়ারে পৌঁছানোর আগে আসো, আমরা চূড়ান্ত শান্তিতে পৌঁছবো, তার আগে এই শর্তগুলি মেনে নাও। এবং আমাদের ডোনাল্ড ট্রাম্প সাহেব সেই কথাগুলি মেনে নিয়েছেন। মেনে নিয়ে এখন তিনি বলছেন যে না, একবারই শান্তি চুক্তি করতে যাবো আমরা। ভবিষ্যৎ কি তুমি প্রশ্ন করেছো, খুব একটা উজ্জ্বল ভবিষ্যৎ নয়। তার সিম্পল কারণ হচ্ছে যে রাশিয়া এই মুহূর্তে যুদ্ধে আপার হ্যান্ডে আছে, ভালো অবস্থায় আছে, এবং রাশিয়া প্রতিদিনই একটু একটু করে ইনক্রিমেন্টালি একটু একটু করে এগুচ্ছে। এবং এই পথে এগুলো থাকলে আগামী 1 বছরে, 1.5 বছর বা 2 বছর হয়তো পুরো ডনবাসই দখল হয়ে যাবে রাশিয়া। এই অঙ্ক করে বসে আছে। শুধু ডনবাসই নয়, তারা পূবে এসে খার্কিভ এলাকায়, জাপারোজিয়ায়, যেখানে তারা দখল করতে পারেনি, সেগুলো দখল করে নেবে বলে তারা ভাবছে। এই অবস্থায় রাশিয়ার কোনোই কারণ নেই, অ্যাবসলিউটলি কোনোই কারণ নেই যুদ্ধ বন্ধ করার। শেষ কথা বলি, ট্রাম্প সাহেব কি ভেবেছিলেন? তিনি ভেবেছিলেন যদি যুদ্ধ বন্ধ করার সামান্য রকম একটা প্রগ্রেস হওয়া যায়, তাহলে অনায়াসই তার নামে নোবেল পুরস্কারটা জুটে যাবে। দেখেছে আজকে লিন্ডসি গ্রাহাম এবং অন্যান্য রিপাবলিকানরা তাকে প্রস্তাব করেছে নোবেল পুরস্কারের জন্য। কিন্তু যে লোকটি 2 দিন আগে ইরানে সমানে বোমা ফেলেছে, যে লোকটি 2 দিন আগে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে বোমা ফেলেছে, যে লোকটি গাজায় ইসরায়েলের গণহত্যার বন্ধে বিন্দুমাত্র উদ্যোগ না নিয়ে তাকে সাহায্য করে চলেছে, তিনি কি করে নোবেল পুরস্কার পাবেন? এটা হাস্যকর ব্যাপার একটা না? ফলে নোবেল পুরস্কার তিনি কল্পনা করতে পারেন, তার নাকের ডগায় থাকতে পারে সেই ক্যারটটা, কিন্তু আই ডোন্ট থিঙ্ক তিনি নোবেল পুরস্কার পাবেন যদি না তিনি সত্যি কনক্রিট কোনো প্রগ্রেস অর্জন করতে পারেন রাশিয়া প্রশ্নে, গাজা প্রশ্নে, ইরান প্রশ্নে। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, আপনার কাছে একটু জানতে চাই, যেই কথাটি বলছিলেন হাসান ফেরদৌস, যে রাশিয়া এই মুহূর্তে চায় না যুদ্ধ বন্ধ করতে কিংবা বন্ধ করার মতো যৌক্তিক কোনো কারণ তাদের কাছে নেই। সাধারণত 2টো কারণে মানুষ অবস্থান থেকে সরে আসে। এক হলো তিনি যদি আন্তরিকভাবে আগ্রহী হন যে আমি এই অবস্থান থেকে সরে আসতে চাই, দ্বিতীয়ত হলো তাকে যদি প্রেশারাইজড করা যায়, কোনো চাপের মুখে গিয়ে তিনি তার অবস্থান বদল করেন। রাশিয়া কোনোভাবেই আমরা ধরে নিচ্ছি আন্তরিকতার কোনো জায়গা নেই, যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার মতো কোনো আন্তরিকতা রাশিয়ার দিক থেকে এখন পর্যন্ত দেখানো হয়নি। চাপ বিষয়টি নিয়ে যদি আলোচনা করি, যেটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন 50 দিন, 10 দিন, পরবর্তীতে চরম মূল্য দিতে হবে, নানা ধরনের চাপের কথা বলা হচ্ছে, এবং ইউরোপিয়ান নেতারা এসে বরাবরই বলে থাকেন যে আমরা কিন্তু ইউক্রেন তোমার সঙ্গে আছি। এখন পর্যন্ত বিশ্ব পরিস্থিতি যদি আমরা বিবেচনা করি, রাশিয়াকে চাপ দিয়ে আমেরিকা
ইউরোপের দেশগুলো এবং ইউক্রেন তো আছেই, সবাই মিলে চাপ দিয়ে, শুধুমাত্র চাপ দিয়ে রাশিয়াকে এই যুদ্ধ বন্ধ করার মতো কোনো অবস্থান কি বিশ্বের অন্য শক্তি যারা তাদের বিপক্ষ শক্তি তাদের আছে? আচ্ছা, হাসান ফেরদৌস খুব সুন্দর করে সব কমপ্লেক্সিটি গুলো বলেছেন। হ্যাঁ, এখানে আমি শুধু এইটুকুই যোগ করার মতো আছে যে আপনার যেরকম রাশিয়ার এই যুদ্ধ অনেক ইনভেস্টমেন্ট আছে, সেরকম ইউরোপের বিভিন্ন দেশের অনেক ভীতির কারণ। রাশিয়া যত শক্তিশালী হবে সেটা একটা ভীতির কারণ, কাজে তাদের স্টেক অনেক হাই। কিন্তু এখানে যে জিনিসটা আপনি যে চাপের কথা বলছেন, ওই চাপের জন্য আপনার বার্গেনিং কোনো পাওয়ার থাকতে হবে, যেটা আমেরিকা কিন্তু 2 বছর ধরে অনেক চেষ্টা করেছে এবং চেষ্টা করে তারা ব্যর্থ হয়েছে। তারা চেয়েছিল রাশিয়ার ইকোনমি ধ্বংস হয়ে যাবে, কিন্তু তা তো হয়নি, রাশিয়া অনেক শক্তিশালী হয়েছে। এখন এই ট্রাম্পের আমলে আমরা দেখছি সেকেন্ডারি স্যাংশন, যে এই সমস্ত দেশ রাশিয়া থেকে তেল কিনে তাদের উপর স্যাংশন, যেখানে ইন্ডিয়ার উপরে আমরা যেটা দেখছি। কিন্তু মোটামুটি সবগুলো টুলই যেটা তারা ব্যবহার করতে চাচ্ছে রাশিয়ার বিরুদ্ধে যে চাপ দেওয়ার মতো, সবগুলোই ব্যর্থ হয়েছে। আর ইউরোপ যে জিনিসটা, যে কথাটা ইউক্রেনকে বলছে, এবং ইউরোপের আমেরিকার থেকে বেশি ইউরোপের আসলে এখানে স্টেক অনেক বেশি হাই, কারণ এটা তো রাশিয়া তাদেরই নেইবারহুডে, এবং ইউক্রেনকে তাদের সমর্থন করছে। কিন্তু ইউক্রেনকে সমর্থন করার যে অর্থটা, এটাকে যদি আপনি ট্রান্সলেট করেন যে এটাকে অস্ত্র শস্ত্র দিয়ে বা টাকা দিয়ে যে পরিমাণ আমেরিকা সাহায্য করেছে, সেই পরিমাণ কিন্তু ইউরোপ করতে পারবে না। তাদের সদিচ্ছা আছে এবং তাদের স্টেক অনেক হাই, কিন্তু এই পরিমাণে তাদের পক্ষে এটা সম্ভব না। কাজে চাপ কোন জায়গা থেকে আসবে? কাজে আমার কাছেও মনে হচ্ছে যে এখানে মানে সবাই মিলেও, 1 নম্বর কথা সবাই মিলবেও না, আর 2 নম্বর কথা সবাই যদি মিলেও একসাথেও এই চাপটা দেওয়া সম্ভব না। আমার কাছে মনে হয় যে এখন রাশিয়ার মানে কোর্টেই বল, এবং রাশিয়া আসলে এই যে একটা এসে পুতিন একটা মানে ট্রাম্পের সাথে একটা দেখা করলেন, এটা একটা অনেকটা এরকম হতে পারে একটা স্ট্র্যাটেজির মতো, এটাকে আরো পিছিয়ে গেল জিনিসটা আগানোর পরিবর্তে। আমরা যেটাকে দেখছি, বা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যেটাকে একটা আপনার পজিটিভ স্টেপ, পিসের পক্ষে যাচ্ছে বলে বর্ণনা করছে, সেটা নাও হতে পারে, এটা হয়তো বাইং টাইম, সেটাও হতে পারে। আমি আপাতত এই যুদ্ধ বন্ধের কোনো আমি মানে আশা দেখছি না। আর এই যুদ্ধ যখন বন্ধ হবে তখনও মানে শর্তগুলো সব মানে বা ওইটার থেকে যে লাভবান হবে সেটা রাশিয়াই। জি, হাসান, আমি আমি একটু একটু ডিসএগ্রি করি আপনার জি সাথে। জি জি শিওর। আপা বলছেন যে পশ্চিমের হাতে, আমেরিকার হাতে কোনো বার্গেনিং চিপ নেই রাশিয়ার সাথে। আপনারা যারা গত সপ্তাহে এবং তার আগের সপ্তাহে রাশিয়ান সেন্ট্রাল ব্যাংকের চিফ নাবিউলিনের বক্তব্য পড়েছেন, তারা তো জানেন যে রাশিয়ার ইকোনমি কোন অবস্থায় পৌঁছেছে। রাশিয়ার এখন ডবল ডিজিট ইনফ্লেশন, রাশিয়ার ইকোনমির অলমোস্ট 25% যুদ্ধের খাতে ব্যয় করা হচ্ছে। এই দেশটার ভবিষ্যৎটা এই যুদ্ধের ফলে ঝরঝরে। রাশিয়ার সাথে বিশ্বের বাণিজ্য এনার্জি ছাড়া অন্য কোনো ক্ষেত্রে কার্যতে নেই। যুদ্ধ কন্টিনিউ করলে রাশিয়া ভেঙে পড়তে বাধ্য। রাশিয়ার এই যুদ্ধ কন্টিনিউ করার ক্ষমতা নেই। সবচেয়ে বড় কথা, যুদ্ধ রাশিয়ার স্ট্রেংথটা কোথায়? লোক, অনেক মানুষ আছে, ইউক্রেনে মানুষ নেই। যুদ্ধ করতে লোক মরতে হয়। রাশিয়া কি করছে? রাশিয়ার যেখানে অ্যাভারেজ সোলজারের বেতন 800 টাকা, সেখানে রাশিয়া 2800 টাকা দিচ্ছে প্রতি সোলজারের জন্য যুদ্ধ করবার জন্য। এই যে 4 গুণ বেশি বেতন দিচ্ছি আমি, এটা কতদিন দেবো আমি? নাবিউল্লাহ বলছেন যে এটা সহ্য করার ক্ষমতা আমার নেই। এটি দীর্ঘদিন চললে আমার ইকোনমি ইতিমধ্যে ভঙ্গুর হয়ে আছে, আরো ভেঙে পড়বে। ঠিক এই অবস্থায় আমার লেভারেজটা কোথায়? আমি বলতে পশ্চিমের বলছি আমি। ট্রাম্প যেটা বলেছিলেন, সেকেন্ডারি স্যাংশনস আরোপ করবো আমি। সেকেন্ডারি স্যাংশন আরোপ কিভাবে? সেকেন্ডারি যারা রাশিয়ার সঙ্গে ব্যবসা করে, যারা তো করে অসংখ্য টাকা দিয়ে যায় রাশিয়া টিকে আছে। মূলত টিকে আছে কিভাবে? রাশিয়ার তেল কিনে, রাশিয়ার এনার্জি প্রোডাক্টস কিনে। কারা কিনছে? চীন কিনছে, ভারত কিনছে, ছোটখাটো দেশ আরো কিনছে, মূলত এই দুটি দেশে কিনছে। যদি সেকেন্ডারি স্যাংশন আরোপ করা হয় এবং রাশিয়ার সাথে ব্যবসা বন্ধ হয়ে যায়, রাশিয়া কাকে তেল বিক্রি করবে? সেকেন্ডারি স্যাংশন আরোপ করার সেই লেভারেজ তো আমেরিকার আছে, আমেরিকার ছিল বলেই তো আলোচনা ছুটে এসেছিলেন পুতিন সাহেব। কিন্তু সেই লেভারেজটা যদি ব্যবহার করেননি ট্রাম্প সাহেব। কেন করেনি সেটা ভিন্ন স্টোরি, কিন্তু আছে। ওকে, আমরা এই যেটা বলছেন আমি সেখানে নিজে করে বলছি না, আমাদের হাতে এখন অনেক চিপস আছে, এমন হাতে অনেক এখন তার সাথে যেটা আমরা ব্যবহার করতে পারি, ট্রাম্প সেটা ব্যবহার করছেন না। জি, এই বন্ধু এবং শত্রুর খেলার ইকুয়েশনটাতে আমরা আসবো হাসান ফেরদৌস। তার আগে আরেকটা বিষয় একটু আপনার কাছে পরিষ্কার হয়নি, সেটি হলো রাশিয়া কিন্তু তার সাম্রাজ্যের স্বপ্ন দেখছে। রাশিয়া মনে করছে যে সামনের দিনগুলোতে সে
যে একটা শক্তি ছিল, সোভিয়েত শক্তি ছিল, সেই শক্তি অর্জন করার কথা ভাবছে। দু একটা বিশ্লেষণের জায়গা থেকে যদি আমরা বলি, রাশিয়ার যে রাষ্ট্রীয় আহ, সংবাদ মাধ্যম আরটি এবং রেডিও স্পুটনিক, তারা গত কয়েকটা বছর ধরে আমি যদি একটু বলি, আফ্রিকা, বলকান, মিডল ইস্ট, সাউথ এশিয়া, ইভেন ল্যাটিন আমেরিকাতে তাদের সম্প্রচার বাড়াচ্ছে। অর্থাৎ তাদের মতামতটাকে, তাদের মতাদর্শটাকে তারা বাড়ানোর চেষ্টা করছে। নানা ধরনের নিশ্চয়ই রুশ পররাষ্ট্রমন্ত্রী যে টি শার্ট পরে এসেছেন সেটা সাইনটাও আপনার কাছে পরিষ্কার হয়েছে। তো রাশিয়া কিন্তু খুব ঠুনকো কিংবা তারা আগের মতো নাজুক অবস্থা আছে সেটি বুঝতে দেওয়ার কোনো চেষ্টা করছে না। তারা বরং স্বপ্ন দেখছে যে আগের সেই পরাশক্তি হিসেবে তার আবির্ভাব হবে। সেটি কি সম্ভব হবে? রাশিয়ার চেষ্টা, রাশিয়ার ঠিক না, পুতিনের চেষ্টা তাই। জি, পুতিন নিজেকে মনে করেন তিনি আলেকজান্ডার দ্য গ্রেট। রাশিয়ার সবচেয়ে বড় জার ছিলেন আলেকজান্ডার। উনি সেই আলেকজান্ডার দ্য জারের ভূমিকায় নিজেকে দেখেন। 2022 সালে লম্বা একটা লেখা তিনি লিখেছিলেন, হ্যাঁ, প্রায় 25 পাতার লেখা, এখনো সেটা পাওয়া যায় ওয়েবসাইটে। সেখানে তিনি বলছেন যে সোভিয়েত ইউনিয়নের পতনটা ওয়াজ এ ডিজাস্টার ফর রাশিয়া। সোভিয়েত সাম্রাজ্যের, সোভিয়েত ইউনিয়নের সাম্রাজ্য নয়, আমরা তো অনেক 15টা দেশ নিয়ে আমরা ছিলাম, এটা পশ্চিমের একটা ষড়যন্ত্র। এবং তার নজর এই মুহূর্তে কোন দেশগুলিকে, যে সমস্ত দেশে রাশিয়ানরা বাস করে ভারী সংখ্যায়, নেইবারিং স্টেট যেমন বেলারুসিয়া, কাজাকিস্তান, উজবেকিস্তান এবং ইউক্রেন। ইউক্রেনে তিনি বলছেন ক্ষুদ্র রাশিয়া, বলছে আমার ছোট ভাই মালি ব্রাত, আমার ছোট ভাই হচ্ছে ইউক্রেন, এবং ইউক্রেন সোভরেন হতে পারে শুধুমাত্র আমার সঙ্গে অ্যালায়েন্সে, আমার সঙ্গে বন্ধুত্ব, আমার সঙ্গে যৌথভাবে এই দেশটি সোভরেন থাকতে পারে, স্বাধীন থাকতে পারে। মানে এই দেশটিকে তিনি কোনোভাবে গ্রাহ্যে আনছেন না। ফলে তার শর্তই হচ্ছে যে ইউক্রেনকে আমার সাথে যোগ করা। স্বপ্ন তার, যেটা তুমি বলেছো, আমি সেটা বলছি, তা হচ্ছে এই যে তার স্বপ্ন হচ্ছে রাশিয়াটাকে বৃহত্তর একটা সাম্রাজ্যে ফিরিয়ে নিয়ে যাওয়া। এবং তার লক্ষণ দেখতে পাচ্ছি আমরা, পায়ে পায়ে তিনি এগুচ্ছেন। আমরা দেখেছি তিনি বেলারুসিয়া লিটারালি তার নিয়ন্ত্রণে আছে, মলদোভার একটা অংশ তিনি অলরেডি দখল করে বসে আছেন, এবং এখন তার মূল লক্ষ্য ইউক্রেনের তিনি অলরেডি 20%, ইউক্রেন বিশাল একটা দেশ জমি হিসেবে, তার 20% তিনি দখল করে বসে আছেন। তার মানে তিনি তার লক্ষ্যে ক্রমান্বয়ে 3 বছরে তিনি এতটা এগিয়ে গেছেন। গিভ হিম অ্যানাদার 10 years, তিনি মরছেন না সহজে। তার শরীর থেকে মনে হয় তিনি লম্বা জীবন যাপন করবেন বলে বিশ্বাস করেন। ফলে আগামী 20 বছরে তিনি হয়তো বা কে জানে কাজাকিস্তান দখল করতে পারেন। মোস্ট ইম্পর্টেন্টলি বলটিক স্টেটস, এই ক্ষুদ্র 3টি স্টেট আছে তার পাশে, বলটিক স্টেট গুলি ফিনল্যান্ডের পাশে, সবচেয়ে বড় ভয় তাদেরকে নিয়ে। এবং সে কারণে তারা কিন্তু নেটোতে জয়েন করেছে। পারবে না এই কারণে যে পশ্চিমা দেশগুলি একাত্তা। যদি ট্রাম্প সাহেব দীর্ঘদিন ক্ষমতায় থাকেন তাহলে পারতেও পারে, কিন্তু পশ্চিমা দেশগুলি উইল নট অ্যালাউ দিস টু হ্যাপেন। কারণ বড় থ্রেট তো পশ্চিমা দেশগুলির জন্য কে? রাশিয়া। পাশে পোল্যান্ড ভয় অস্থির হয়ে আছে যে কবে আমার উপরে আক্রমণ হয়। সে কারণে আমি দেখছি না এবং আমি আশা করি না যে রাশিয়া তার সাম্রাজ্য গঠনের সেই পুরনো স্বপ্ন বাস্তবায়িত করতে পারবে। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, আপনার কাছে জানতে চাই যে রাশিয়ার বন্ধু বাড়ছে, এই বিপদের দিনে বন্ধুরা সব সরে যাওয়ার কথা ছিল, যেহেতু হুমকি টুমকি দেয়া হচ্ছে যে তাদের উপরে 100% ট্যারিফ আরোপ করা হবে, এবং ভারতকে তো একটা হুমকি দিয়ে দেওয়া হলো 50%। সেই জায়গায় আমরা দেখছি যে রাশিয়ার বন্ধুরা বরং একাট্টা হচ্ছে, তারা বিচ্ছিন্ন হয়ে যাওয়া, ভয় পাওয়া, আমেরিকার দাদাগিরিতে ভারত ভয় পাচ্ছে না বলেই এখন পর্যন্ত দেখানো হচ্ছে, এবং তারা চীনের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে। মানে ইকুয়েশনটা আসলে কোন দিকে যাচ্ছে? এমন কি যে আমেরিকার বিরুদ্ধে উল্টো একাট্টা হয়ে যাচ্ছে অন্যান্য দেশগুলো, বন্ধু, আমেরিকার বন্ধু তো আছে শত্রুরা সহ? আচ্ছা, আমি এটাকে বলবো যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাংঘাতিক একটা মিসম্যানেজমেন্ট। আমি আমেরিকান ফরেন পলিসি নিয়ে আমার অনেক ক্রিটিসিজম আছে, সেগুলো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের জন্য প্রযোজ্য, কিন্তু তার উপরে যে জিনিসটা যোগ হয়েছে, এরকম ইনএফিশিয়েন্ট অ্যাডমিনিস্ট্রেশন আমরা কখনো দেখিনি। তারা যে জিনিসটা করছে, যে যেভাবে করে সবার সাথে নেগোশিয়েট করে একটা ভালো সম্পর্ক রাখা যায়, সেই জায়গাটাতে তারা যাচ্ছেই না, বরং তারা তাদের মানে শত্রু বাড়াচ্ছে। এবং এই যে ধরেন আপনি যদি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ব্রিক্সকে কিভাবে করে তার সাথে আপনার তার প্রতিশোধ স্পৃহায় এমন ভাবে করছে যে এখন যে সমস্ত দেশের একটু দ্বিধা ছিল যে তারা আমেরিকাকে ছেড়ে ব্রিক্সের দিকে যাবে কিনা বা কতটা যাবে, কিভাবে করবে,
তারাও এখন তারা বুঝতে পেরেছে যে আমেরিকার সাথে থাকার থেকে অন্য দেশের সাথে থাকা অনেক বেশি নিরাপদ। সেই জন্যই আমরা দেখছি রাশিয়া, চীন, ভারত, চীন আর ভারতের কথা যদি আসে, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। মানে তাদের নিজেদের, হ্যাঁ, মানে ন্যাশনাল জায়গা থেকে চীন আর ভারতের তো অনেক অন্তর্দ্বন্দ্ব আছে, আপনার সীমানা নিয়ে আছে, অনেক ধরনের জিনিস নিয়ে আছে। কিন্তু এখন আমেরিকার বিরুদ্ধে কিন্তু তারাও বুঝছে যে এই এশিয়ান রিজনে একটা কোনো না কোনো সম্পর্ক একটা লেভেলে রাখতে হবে, না হলে তারা আমেরিকাকে আপনার প্রতিরোধ করতে পারবে না। আমি তো বলবো যে আমেরিকা আমাদের যে পররাষ্ট্র নীতি সেটাই রাশিয়াকে এবং অন্য সমস্ত দেশকে মানে আমরা যেটা সাধারণত করে অন্য দেশকে আইসোলেট করতে চায়, কিন্তু আসলে এবার যেটা হচ্ছে আমেরিকা আইসোলেট হয়ে যাচ্ছে। এবং আমেরিকার ফরেন পলিসির যত নেগেটিভ দিক সেগুলো সব ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে আছে, তার সাথে যোগ হয়েছে সাংঘাতিক ইনএফিসিয়েন্সি। এই যে অ্যালাস্কার মিটিং এর কথা হলো, মিটিং এর পরেই তার সমস্ত গোপন নথিপত্র তারা সব রেখে এসছে হোটেলে, সেগুলো পাওয়া গেছে। মানে এগুলো কোনো অ্যাডমিনিস্ট্রেশনে এখন পর্যন্ত কয় মাস হয়েছে, 8 মাস হয়েছে, যে পরিমাণ আমরা ইনএফিসিয়েন্সি, স্ক্যান্ডাল এগুলো দেখেছি, আমার তো মনে হয় এটা নজিরবিহীন। কাজে আমার কাছে মনে হচ্ছে যে এই জন্য আমি বলছি যে যে বার্গেনিং চিপ গুলো, মানে এটা আমার কাছে মনে হয় না এই এত ইনএফিশিয়েন্ট অ্যাডমিনিস্ট্রেশন এগুলো কোনোভাবে ব্যবহার করতে পারবে। জি, হাসান ফারদৌস, আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাই, এই ভারত এবং চায়নার বন্ধুত্ব যেটি মনে হচ্ছে হবে হবে একটা বিষয়, কিন্তু দীর্ঘ ইতিহাস আছে এবং এর আগে যুদ্ধের মতো ঘটনা আছে। আপনার কাছে কি মনে হয় যে আমেরিকার বিপরীতে গিয়ে তারা এক হয়ে যাওয়ার মতো জায়গায় পৌঁছতে পারবে, কিংবা আমেরিকাও পৌঁছতে দেবে শেষ পর্যন্ত? যদি মার্কিন যুক্তরাষ্ট্র তার নীতি না বদলায়, ভারতের উপরে চাপ অব্যাহত, শুধু ভারত নয়, ভারত, ব্রাজিল, চীনের চাপ অব্যাহত রাখে, তার একটা পাল্টা প্রতিক্রিয়া তো হবেই। অ্যাকশনের রিয়াকশন হবে না, এটা ফিজিক্সের নিয়মিতই আছে। আমরা কি দেখলাম, চীনের উপরে, ভারতের উপরে, ব্রাজিলের উপরে, সাউথ আফ্রিকার উপরে স্যাংশন আরোপ করার ফলে এই দেশগুলি যারা ব্রিক্স গঠন করেছে তারা ঘনিষ্ঠ হচ্ছে। ইন্টারেস্টিংলি সবচেয়ে ইন্টারেস্ট হচ্ছে যে ভারত এবং চীন কাছাকাছি আসছে। এই মাসে আগামী সপ্তাহে তো মোদী সাহেব যাচ্ছেন চীন সফরে। কেমন? সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ বৈঠক, মস্কো থেকে আসছেন পুতিন সাহেব। এই 3 প্রধান নেতা মিলিত হবেন, তারা কথা বলবেন ধরেছে সিকিউরিটি নিয়ে, কিন্তু মুখ্য বিষয় হবে কিভাবে আমরা আমেরিকার এই বর্তমান চাপটাকে ঠেকাতে পারি, মুখ্য আলোচনা হবে। ভারত কিন্তু গত 20 বছর ধরে দেখতে পাচ্ছি আমরা, তাদের মধ্যে, ভারত এবং চীনের মধ্যে কথা বলছি আমি, সংকট থাকা সত্ত্বেও তারা চেষ্টা করছে কাছে আসবার জন্য, তারা ভাবে কাছে আসবার জন্য, বিশেষ করে বর্ডার ইস্যুগুলিকে তারা অ্যাড্রেস করার চেষ্টা করছে। নানা রকম তারা ব্যবস্থা গ্রহণ করেছে, বাণিজ্য বেড়েছে। ভারত এবং চীন মেজর ট্রেডিং পার্টনার, কেমন? এবং তারা বুঝতে পেরেছে যে আমাদের জন্য বেশি লাভজনক যদি আমরা এক বছর ট্রেড করি, আমরা যুদ্ধ করার জন্য যদি আমরা একে অপরের সঙ্গে সহযোগিতা করি, এটা আমার জন্য লাভজনক। তার চেয়ে বড় কথা, এই যে ব্রিক্স গঠন করার পরে যে প্যারালাল প্ল্যাটফর্ম তৈরি করেছি আমরা, এই প্যারালাল প্ল্যাটফর্ম দিয়ে আমরা ঠেকাতে পারবো আমেরিকার মতো দেশ যে আমাদের উপরে তার ছড়ি ঘোরাতে পারে। এখানে একটা কথা আমি অ্যাড করি, হচ্ছে যে ভারত কিন্তু তার সকল চিপ ছেড়ে দিচ্ছে না, এটাকে ওরা বলে স্ট্র্যাটেজিক অটোনমি। ওরা এক ধরনের স্বনির্ভরতা রক্ষা করছে। রাশিয়ার সাথে খেলবো আমি, চীনের সঙ্গে খেলবো, আমেরিকার সঙ্গে আমি খেলবো যতটা পসিবল। এটা স্ট্র্যাটেজিক অটোনমি দ্বারা অক্ষুণ্ণ রেখেই এই কাজটা করবে। কিন্তু রেসপন্সটা কতটুকু আমেরিকা দেয় তা দেখতে হবে। তারপর ঠিকই বলেছেন, এই প্রশাসনের ইনএফিসিয়েন্সি। প্রশ্ন হচ্ছে যে কেন হঠাৎ করে, এতদিন তো আমরা বলেছি মোদি এবং ট্রাম্প বন্ধু, ভাই ভাই বলেছি না আমরা, মাই ফ্রেন্ড বলে কথা বলেন তারা, হ্যাঁ বলেন, বিশাল মিটিং তারা করেছেন ইত্যাদি। কি ঘটলো? আমার ব্যাখ্যা আমি তোমাকে আগের প্রোগ্রাম বোধহয় আবারও বলছি। মূল ব্যাপারটা হচ্ছে যে ট্রাম্প সাহেব মোটে খুশি হননি যে মোদি বলেছে পাকিস্তান ভারত যুদ্ধ বন্ধে তিনি কোনো ভূমিকা পালন করেননি। তিনি দাবি করেছিলেন যে আমার ফোন করার জন্য যুদ্ধ বন্ধ হয়েছে। তিনি একটা তালিকা দিয়েছেন না, যে 7টি যুদ্ধ তিনি বন্ধ করে দিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে
পাকিস্তান ভারতের মধ্যে যুদ্ধ, এবং এই দাবি করে তিনি বলছেন আমাকে নোবেল পুরস্কার দিতে হবে। এবং সেখানে পাকিস্তান এসে বলে গেছে যে হ্যাঁ আমার যুদ্ধ তো তুমি বন্ধ করছো, তোমাকে নোবেল দেয়া হোক। পাকিস্তান বলেছে, কিন্তু জি। ভারত বলছে, ভারতের পার্লামেন্টে এই সরাসরি স্টেটমেন্ট দিয়েছে কোনো টেলিফোনে আসেনি। প্রাইম মিনিস্টার মোদি। তার মানে সরাসরি চ্যালেঞ্জ করছি আমি, আমার ঘনিষ্ঠ বন্ধু মোদি, তুমি আমাকে আমার যে সুযোগ, সুবর্ণ সুযোগ সামনে নোবেল পুরস্কার, তুমি তাই জল ঢেলে দিচ্ছ। তিনি এতেই খেপেছেন, তার ক্ষিপ্ত হওয়ার এটা মূল কারণ। আমি আবারও বলি, ডোনাল্ড ট্রাম্প সাহেব ফরেন পলিসিটা কখনোই খুব ওয়েল থট আউট না, সুপরিকল্পিত স্ট্র্যাটেজিক বা কৌশলগত কোনো কারণ না, সম্পূর্ণ ব্যক্তিগত, কমপ্লিটলি ব্যক্তিগত কারণে তিনি এটা করছেন। ভাবছেন যে এই ব্যক্তিগত ডিপ্লোমেসি করে তিনি লম্বা পথ আগে এগোতে পারবেন, কিন্তু পারবেন না। তার কারণ একটা, বাবা বলেছে, ইনএফিসিয়েন্সি। অন্য কারণ হচ্ছে ল্যাক অফ স্ট্র্যাটেজিক ভিশন। ফরেন পলিসিটা মজা হচ্ছে এই যে এর ফলাফল একদিনে পাওয়া যায় না, অনেকটা পথ হাঁটার পরে তুমি তোমার মঞ্জিলে পৌঁছাও। ডোনাল্ড ট্রাম্প সাহেব অনেকটা পথ হাঁটতে প্রস্তুত না। তিনি চান, তিনি কি বলেছেন ইরান যুদ্ধের আগে, শেষ করছি আমি, ইরানে তিনি বোমা ফেলবেন কি ফেলবেন না, তিনি বলছেন নোবডি নোজ, আমিও জানি না, সিদ্ধান্ত গ্রহণের এক মুহূর্ত আগে আমি জানি না, বোমা ফেলবো আমি, বোমা ফেলার জন্য প্রস্তুতি লাগবে, বোমা ফেলার জন্য আমাকে সামরিক বাহিনী তৈরি করতে হবে। উনি বলছেন কেউ জানে না। তার মানেটা কি, কোনো কোঅর্ডিনেশন নেই, সবকিছু একজন লোক করছে। ডোনাল্ড ট্রাম্প সাহেব মনে করেন আমেরিকাটা তার একটা কোম্পানি, এবং এই কোম্পানি তিনি সিইও। তিনি যেভাবে ট্রাম্প ব্যবসা চালাতেন, ট্রাম্প অর্গানাইজেশন, সেভাবে তিনি চাচ্ছেন যে আমেরিকাকে চালাচ্ছেনও তিনি, এবং তার ফলে এই সমস্ত সংকট আমাদের সামনে হাজির হয়েছে। দেশ আর একটা কোম্পানি এক নয়, এটা বুঝতে ডোনাল্ড ট্রাম্প সাহেবের সময় লাগছে। অনেক সময় আবার এমনও হয় যে ব্যক্তিগত ক্যারিশমা কিংবা ব্যক্তিগত, সবাই তো প্রেসিডেন্ট, 47তম প্রেসিডেন্ট, অর্থাৎ এর মধ্যে লিগাসি তৈরি করা কিংবা ব্যক্তিগত ক্যারিশমায় অনেক কিছু করার সুযোগ থাকে। হয়তো ডোনাল্ড ট্রাম্প সেটি করার চেষ্টা করছিলেন, কিন্তু হয়তো বুমেরাং হচ্ছে কোনো কোনো জায়গায়, সেটাও পরিষ্কার হচ্ছে না। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, আপনার কাছে একটু জানতে চাই, সেটা হলো যে এই ভারত পাকিস্তান যুদ্ধের সময় দেখা গেল যে ভারত বলছিল না তুমি যুদ্ধবন্ধ, তোমার কথা হয়নি, কিন্তু পাকিস্তান বলছিল হ্যাঁ আমাদেরকে তো টেলিফোন করেছেন এবং এসে নোবেল পুরস্কার জন্য সুপারিশও দিয়ে যাচ্ছেন, একেবারে হোয়াইট হাউসে এসে দিয়ে যাচ্ছেন। পাকিস্তানের সঙ্গে আমেরিকার ঘনিষ্ঠতা বাড়ছে, চীনের সঙ্গে আগে থেকে দূরত্ব, ভারতের সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের, বিশেষ করে গত 2024-এর 5 আগস্টের পরে একটা ভালো সম্পর্কের সুবাতাস বইছে। এই সম্পর্কের মধ্যে গলার কাটা হয়ে আছে 71 ইস্যুটা। আমরা এই সপ্তাহে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে দেখলাম বাংলাদেশ ঘুরে যেতে, এবং বাংলাদেশের যে আলোচনাটি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে হচ্ছিল, সেখানে কথা প্রসঙ্গে যখন 71-এর বিষয়টি উত্থাপন করা হয়েছে, তখন আসলে পাকিস্তান সেই পুরনো সুরে বলছিল যে এটা তো অনেক আগেই সমাধান হয়ে গেছে। বাংলাদেশ বলছে না এখনো সমাধান হয়নি। কিন্তু এই 71-এর বিষয়টি পাশে রেখেই যদি বাণিজ্য আলোচনার কথা আমরা আসি, যে আসলে এতটা মাখামাখি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কতটা দরকারি, কতটা প্রয়োজনীয়, এবং এটি থেকে বাংলাদেশ কতটা সুফল পাবে বলে আপনার কাছে মনে হয়? আমি এখানে একদমই আমার ব্যক্তিগত মত বলছি যে 71-এর যুদ্ধের ব্যাপারে আমার কাছে মনে হয় সেখানে পাকিস্তানের, মানে পাকিস্তানকে যে ক্ষমা চাইতে হবে, সেটা আমার কাছে মনে হয় সেখানে কম্প্রোমাইজ করার কোনো জায়গা নেই। কিন্তু সেটা ছাড়া আমাদের এখন আর পেছনের দিকে না তাকিয়ে সামনের দিকে তাকানো উচিত। আমাদের প্রতিটা দেশের সাথে, ভারত, পাকিস্তান, চীন, মানে শ্রীলঙ্কা, নেপাল, আমেরিকা, সবার সাথে আমাদের ভালো সম্পর্ক রাখতে হবে। আমাদের দেখতে হবে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট কিসে সার্ভ হয়। আমি রিসেন্টলি পড়ছিলাম যে বুকিনা ফাসোর সাথে আমাদের একটা ডিল হয়েছে যেখান থেকে আমরা কটন কিনবো। হ্যাঁ, তো আমাদের এরকম ভাবে বিভিন্ন জায়গায় আরেকটা জিনিস করতে হবে, যেটা আমাদের সবকিছু একটা দেশের উপর নির্ভর করলে হবে না। যেটা গত 15 বছরে আমরা দেখেছি, আমাদের বিভিন্ন বাণিজ্যিক সম্পর্ক সবকিছু খুব ভারত নির্ভর ছিল। আমাদের কিন্তু সেটা করলে হবে না। আমাদের সবচেয়ে আগে হচ্ছে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট কি। আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট হচ্ছে আমরা সব দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক থাকবে, এবং সেখানে যা ইতিহাসই থাকুক না কেন, যত নেগেটিভ ইতিহাস থাকুক না কেন, এই আমেরিকাও তো আমাদের যুদ্ধের সময় আমাদের অনেক বিরোধিতা করেছে। আমরা যদি ব্রিটিশ শাসনের কথা চিন্তা করি, সেই 200 বছরের শাসন, সেগুলো তো অনেক অনেক খারাপ ছিল। পাকিস্তানের 24 বছরের শাসনের তুলনায় অনেক খারাপ ছিল, তাই না? কিন্তু আমাদের এইখানে আমার পয়েন্টটা হচ্ছে এটা, যে এই 71-এর যুদ্ধের ব্যাপারে এই ক্ষমা চাইতে হবে, এইখানে কম্প্রোমাইজ করবো না। কিন্তু এইটার বাইরে
বারবার শুধু আমরা যদি পিছনের দিকে তাকাই সেটাতে আমাদের নিজেদেরই ক্ষতি হবে। আর বিশেষ করে এখন কিন্তু এশিয়ায় একটা ইকোনমির একটা ভালো একটা রাইজিং টাইড আছে। আমাদের এটার সুযোগ নিতে হবে, আমাদের সব দেশের সাথে সুসম্পর্ক রাখতে হবে এবং এমন করতে হবে যে কোনো কারণে একটা দেশের সাথে সম্পর্ক খারাপ হলে সেটার ফলে যাতে আমাদের অর্থনীতিতে ধস না নামে। আমাদের আরো অনেক দেশের সাথে এরকম ব্যবস্থা রাখতে হবে, সম্পর্ক ভালো করতে হবে, ট্রেড অনেক রিলেশন থাকবে যাতে আমাদের অপশন থাকে। কাজে আমি পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো হচ্ছে এটাতে আমি কোনো নেগেটিভ জিনিস দেখি না, কিন্তু আমাদের যেটা সমস্যা, আমাদের এটা একটা জাতিগত সমস্যা। আমরা হয় ভারতপন্থী নয় পাকিস্তানপন্থী, আমাদের কিন্তু বাংলাদেশপন্থী হতে হবে। আমার কাছে এটাই মনে হয়। জি, হাসান ফেরদৌস, হয় পাকিস্তানপন্থী নয় ভারতপন্থী, এবং গত 17 বছর পাকিস্তানের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে, পাকিস্তানের রাষ্ট্রদূতকে পর্যন্ত ডেকে নিয়ে হয়রানি করা হয়েছে, নানা ধরনের ঘটনা ঘটেছে বাংলাদেশের সঙ্গে। অনেকেই মনে করেন যে এর পিছনে ভারত প্রীতিটা অনেক বেশি কাজ করেছে। এবং আপনার নিশ্চয়ই মনে আছে যে 1974 সালের দিকেই তো পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পরে বাংলাদেশ এসে ঘুরে গিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন। তখনই কিন্তু যেটি মেহনাজ মোমেন বলছিলেন যে সম্পর্কের একটি ইতিবাচক দিক শুরু হয়ে গিয়েছিল, অবশ্যই 71-এর বিষয়টি মাথায় রেখেই যে তাদেরকে ক্ষমা চাইতে হবে। এখন নতুন প্রেক্ষিতে একটা সম্পর্ক আবার অনেক বেশিও মনে হচ্ছে, কারো কারো কাছে মনে হচ্ছে যে হয়তো একটু বেশি দেখা যাচ্ছে তাদের ভিসা খুলে দেয়া, নানা ধরনের সুযোগ সুবিধা। ইতিবাচক তো নাকি? এর পিছনে কোনো আশঙ্কা আছে আপনার? তুমি ভুট্টোর 74 সালের কথা বললে, আমি একটা বই লিখেছি এর উপরে। আমরা একটা বই আছে ভুট্টোর তওবা। 74 সালে ভুট্টো ঢাকায় এসে মহানবীর নামে তওবা করেছিলেন, 71-এর কথা বলতেছি। এবং আজকেও তাদের পররাষ্ট্রমন্ত্রী মহানবীর নামেই কিন্তু বলছিলেন যে ইসলাম বলে সম্পর্ক রেফার করেছে। জি, আমার অবস্থানটা ভিন্ন। তা হচ্ছে এই যে পাকিস্তান ক্ষমা করলো কি ক্ষমা করলো না আমার কিছু আসে যায় না, কিন্তু আমি কখনো পাকিস্তানকে 71-এর তার গণহত্যার জন্য ঘৃণা করা বন্ধ করব না, আমি ভুলবো না এবং ঘৃণা করা বন্ধ করবো না। কিন্তু পাকিস্তান ক্ষমা চাইলো কি না চাইলো, এটা আমার জাতীয় নীতি হওয়া উচিত নয়। আমরা কি চীনের কাছ থেকে দাবি করি ক্ষমা চাও? আমরা কি আমেরিকার কাছে দাবি করি ক্ষমা চাও? আমেরিকা তো আমাদের 7th ফ্লিট পাঠিয়েছিল আণবিক বোমা ফেলবে বলে। পাকিস্তানের অস্ত্র থেকে এসেছিল, চীনের কাছ থেকে এসেছিল, দাবি তো করি না আমরা। এই পাকিস্তান ইস্যুটা আমাদের কাছে একটা আদর্শিক আইডিওলজিক্যাল ইস্যু, এবং এটা জিয়ে রেখেছি আমরা মূলত আমাদের যে পুরনো বয়ান, সেই বয়ানটাকে শক্ত করবার জন্য। স্যার গঠন করলাম আমরা। স্যার গঠন কারা করেছিলাম মনে আছে? স্যার গঠন করেছিল জিয়াউর রহমান সাহেব। জি, মূল কারণ ছিল ভারতকে এক পাশে করবার জন্য। কথা মুখে বলছি আমরা যে সবাই মিলে একসাথে কাজ করবো আমরা, কিন্তু মূল লক্ষ্য ছিল এই ছোট ছোট দেশগুলি নেপাল, বাংলাদেশ, ভুটান সবাই মিলে ছিল ভারতকে আমরা এক পাশে করার চেষ্টা, সাইড লাইন করার চেষ্টা করবো আমরা। দ্যাট ডিডন্ট ওয়ার্ক আউট। তারপরে যখন দেখা গেল পাকিস্তান যখন সামিট করতে গেল, প্রাক্তন প্রধানমন্ত্রী সামিটে যেতে অস্বীকার করলেন। যে স্যার আমরা গঠন করেছি, আমাদের উদ্যোগে গঠন করা হয়েছে, আমাদের কারণে সেই সার্কিটটা কিন্তু ভেঙে গেল। এবং কারণ ভারত যাচ্ছিল না, বাকি সবাই যাচ্ছিল, ভারত যাবে না। সো আমাদের প্রধানমন্ত্রী বলেছে তিনি যাবেন না, আমাদের প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী ডিক্লেয়ার করেছেন। আমরা কি বলি, আমাদের ফরেন পলিসি কি রকম? বঙ্গবন্ধু বলেছেন, তারপরে বঙ্গবন্ধু কন্যাও বলেছেন সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এক্সেপ্ট পাকিস্তান অথবা এখন এক্সেপ্ট ইন্ডিয়া। তা কি কখনো হয়? আমি আমার বন্ধুত্ব করব জাতীয় স্বার্থ, যেটা আপা বলেছেন, আমার ন্যাশনাল ইন্টারেস্টটা কি, আমার ন্যাশনাল ইন্টারেস্টটা মাথায় রেখে। এখন কি ঘটেছে আসলে ব্যাপারটা বুঝতে হবে। এই মুহূর্তে রাজনীতিটা কি? গত 15 বছর বা 16 বছর ভারত আমাদের উপর ছড়িয়ে ঘুরিয়েছে, যা খুশি যা চাওয়ার চেয়ে নিয়ে গেছে, আমরা না করতে পারিনি। ভারত নেই আর সিনে, শূন্যতা তৈরি হয়েছে, এক ধরনের শূন্যতা। এই শূন্যতার সুযোগ নিয়ে ঢুকে পড়েছে কে? একদিকে পাকিস্তান, অন্যদিকে চীন। এবং এই দুটো তাসকে আমরা ব্যবহার করছি, এই দুটো কার্ডকে ব্যবহার করছি আমরা ভারতকে ঠেকানোর জন্য। এটা আমার কাছে মনে হয় শর্ট টার্ম একটা গোল হতে পারে, শর্ট টার্ম। এই মুহূর্তে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ঝামেলা চলছে, কিন্তু আমাদের লং টার্ম গোলটা কি হওয়া উচিত, যেটা আবার বলছিলাম, তার সঙ্গে আমি রিইনফোর্স করছি আমার বক্তব্যটা। উই নিড ইন্ডিয়া। ইন্ডিয়ার সঙ্গে বৈরিতার মানেটা কি? আমরা পানি পাবো না। এখন যেমন পাকিস্তানে বন্যা হচ্ছে, পাকিস্তান তার 5টি নদী ভারত নিয়ন্ত্রণ করে। যদি পাকিস্তানকে পানি না দেয়,
বা বন্যার সময় বর্ষার সময় পানি ছেড়ে দেয়, পাকিস্তানের 12টা বাজবে। সরাসরি যুদ্ধের চেয়ে বড় যুদ্ধের মুখে পড়বে পাকিস্তান, যেমন আমরা পড়বো যদি ভারত আমাদেরকে পানি দিতে সম্মত না হয়। আমরা বলবো আমরা জাতিসংঘে যাব, জাতিসংঘ কি করবে? জাতিসংঘ কি করবে? আমরা তো গেছি কতবার, রোহিঙ্গা নিয়ে কতবার মিটিং করলাম আমরা। জাতিসংঘ একটা কাগজে বাঘ। আমি 35 বছর কাজ করেছি, আমাদের কাজ একটাই, মাঝে মধ্যে নিরাপত্তা পরিষদে যে বিবৃতি দেয়া। একটা বিবৃতি দেওয়া অথবা প্রস্তাব গ্রহণ করা, যে প্রস্তাব বাস্তবায়নের কোনো ক্ষমতা আমাদের নেই, জাতিসংঘের নেই। ফলে আমাদেরকে অলওয়েজ বায়োল্যাটারালি আমাদের প্রবলেমগুলি সলভ করতে, অথবা রিজিওনালি। রোহিঙ্গা সমস্যা প্রবলেম মুখ্য সমস্যা কি? আমরা ভেবেছিলাম জাতিসংঘ আমাদের সাহায্য করবে। আমার মনে আছে প্রাক্তন অ্যাম্বাসেডর নিউ ইয়র্কে আমাদের মাসুদ মোমেন সাহেব আমাকে বলেছেন, অনেকে বলেছেন জাতিসংঘ হবে আমাদের গার্ডিয়ান হয়ে জাতিসংঘ কি ডেলিভারি দিয়েছে? জিরো। সামান্য কিছু পয়সা দেওয়া ছাড়া তারা আর কিছুই করতে পারেনি, কারণ এটা পসিবল নয়। সমস্যাটা দ্বিপাক্ষিক, ফলে আমাদেরকে দ্বিপাক্ষিক অথবা আঞ্চলিক পথে এগুতে হবে। আমাদেরকে আসিয়ান ইনভলভ করতে হবে উইথ ইন্ডিয়া ফর এক্সাম্পল, অথবা উইথ পাকিস্তান। আমাদেরকে একইভাবে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক ভিত্তিতে আমাদের সকল সমস্যার সমাধান করতে হবে। কিন্তু যদি আমরা শুরুতেই বলি আমরা আমার শত্রু ভারত অথবা আমার শত্রু পাকিস্তান, এইভাবে এগোই, আমরা ক্ষতিগ্রস্ত হব, পাকিস্তানও নয়, ভারতও নয়। অর্থাৎ একেবারেই কারো কোলে উঠে বসার যে বিষয়টি থাকে, অর্থাৎ পররাষ্ট্র নীতিতে, এই নীতিতে বাংলাদেশ চলা উচিত নয় বলে আপনাদের কাছে মনে হচ্ছে? কারণ পাকিস্তানের সাথে সম্পর্ক অবশ্যই উন্নত হবে, কিন্তু একেবারে ভারতকে ফেলে দিয়ে লং টার্মে এই প্রতিবেশী দীর্ঘদিনের সম্পর্ক সবকিছু সেটি হয়তো ঠিক হবে না বাংলাদেশের পররাষ্ট্র নীতির জন্য। ভারত আমাদের চারদিকে, ভারতের সমুদ্র আমাদের পাশে ঘিরে আছে, বর্ডার আমাদের ঘিরে আছে। ভারত যে কোনো সময় আমাদের সমস্যা সৃষ্টি করতে পারে, এবং আমরা এত স্ট্রং নই, আমরা এত মুখে বলি বটে আমরা, কিন্তু আমরা অনেক অংশে ভারতের উপর ডিপেন্ডেন্ট। ভারত আমার বন্ধু হলে আমার অনেক লাভ, যেমন আমরা ট্রান্সশিপমেন্ট বলি, আমরা সরাসরি কি বলে রাস্তা দিয়ে ট্রাক চালিয়ে ভারতের বন্দরে যে জিনিস এক্সপোর্ট করতে পারি আমরা। বাংলাদেশের রাস্তা বন্ধ করে দিয়েছে, ক্ষতি কার হলো? আমার তো ক্ষতি হলো। বলে ক্ষতিটা আমরা চাই না, আমরা সহযোগিতা বাড়াতে চাই। সতর্ক বন্ধুত্ব দরকার হবে, কারণ আবার ভারত বন্ধুত্বের নামে তো এর আগে কি করেছে সেটিও বাংলাদেশের মানুষ দেখার সুযোগ পেয়েছে। ভারত করেনি, আমরা অ্যালাউ করেছি বলে, আমরা দিয়েছি আমরা অ্যালাউ করেছি কেন? আমার ক্ষমতাকে চিরস্থায়ী করবার জন্য। ভারত আমাকে ছাতা দিয়েছে বটে, ওই ছাতা দেওয়ার বদলে আমি কি চেয়েছি? আমাকে ভাই ক্ষমতা থেকে সরানো যাবে না। আমাদের পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব কি বললেন মনে আছে? ভারতে যে বলে এসছেন যে রক্তের সম্পর্ক, তাই না? ভারতের স্বার্থে হাসিনাকে ক্ষমতা রাখতে, বলেছেন ভারতের স্বার্থে হাসিনাকে ক্ষমতা রাখতে হবে। ক্যান ইউ বিলিভ ইট? কোন ফরেন সে কথা বলতে পারে কখনো যে তোমার ইন্টারেস্টে আমাকে ক্ষমতা রাখতে হবে? অনেকে বলতেন যে তিনি সম্পর্ক, উনি বলছেন আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। কি অদ্ভুত ব্যাপার! দুটো স্বাধীন দেশ সম্পর্ক, স্বামী স্ত্রী, এই যে মনোভাব, দ্যাট ইজ হোয়াট আমাদের এই সম্পর্কের বড় বাধা ছিল, এগুলো সমতা অর্জনের এই নত জানু মনোভাব। আমি তো নত জানু হয়ে আছি, আমি স্বামী নই, আমি স্ত্রী হয়ে আছি। এই যে মনোভাবটা, এটি আমাদেরকে কাবু করেছে সবচেয়ে বেশি। হাসান ফেরদৌস, আরেকটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই, সেটা হলো সাংবাদিক বিভুরঞ্জন সরকার, তার আত্মহননের ঘটনা ঘটেছে বাংলাদেশে। এমন সময় আমরা আলোচনাটি করছিলাম যখন বাংলাদেশের তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম, তিনি এই মুহূর্তে নিউ ইয়র্কে অবস্থান করছেন। বাংলাদেশের স্বাধীন গণমাধ্যম নিয়ে এই হা হুতাশ এটি গত 15 বছর ধরে ছিল। অনেকেই মনে করছিলেন যে পরবর্তীতে যখন বিপ্লব কিংবা অভ্যুত্থান যাই বলি না কেন সেটি সংগঠিত হয়েছে, অনেক জায়গায় সংস্কার হয়েছে, অনেক জায়গায় পরিবর্তন এসেছে, গণমাধ্যমের অনেক জায়গায়ও পরিবর্তন আসবে, এসেছে, এমন প্রত্যাশার একটা হিসাব নিকেশ যখন চলছে, তখন একজন বর্ষিয়ান কিংবা দীর্ঘদিনের অভিজ্ঞ সাংবাদিকের আত্মহনন অনেক প্রশ্ন তৈরি করছে। বর্ষিয়ানি আমার বয়সীও, বর্ষিয়ানি বটে সে, এবং আমার একসময় সহকর্মীও সে, ঘনিষ্ঠ আমরা বন্ধু ছিলাম, আমরা একসাথে কাজ করেছি নানাভাবে। আমরা এটা একটা দুভাবে দেখতে হবে, এটা একটা পার্সোনাল ট্র্যাজেডি। যারা চিঠিটা পড়েছি আমরা তারা জানি এটা একটা ব্যক্তিগত সংকট থেকে মানুষ কখনো আত্মহত্যা করে, গভীর সংকট থেকে, শারীরিক, পারিবারিক ইত্যাদি ইত্যাদি, তার বর্ণনা সেখানে আছে। কিন্তু পাশাপাশি এটা এক ধরনের পরাজয়ও বটে। পরাজয় মেনে নেওয়া, ফাইট করবার মানসিকতা ছেড়ে দেওয়া,
আমি পারলাম না আর, সংসার ছেড়ে চলে যাচ্ছি আমি। মানুষ খুব কষ্টে এটা করে, ফলে ট্র্যাজেডিটা একদম ব্যক্তিগত, সেদিকে আমরা যাব না। কিন্তু এই চিঠিতে যে একটা কথা বলেছে যে বাংলাদেশে, আজকের বাংলাদেশে সত্যি কথা বলে বেঁচে থাকা যায় না। এই চিঠির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এইটা, আজকের বাংলাদেশে সত্যি কথা বলে বেঁচে থাকা যায় না। মাহফুজ আলমকে এটা জিজ্ঞেস করতে হবে, দেখা হলে এই কথা প্রশ্ন তোমরা করবে যে বিভু যে বলে গেলেন, এই কেমন বাংলাদেশ আপনি গড়েছেন যে বাংলাদেশে সত্যি কথা বলতে যে সাংবাদিককে মৃত্যুবরণ করতে হয়। এটি 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 কাম্য নয়। এর বাইরে অন্য একটা কথা বলা ছিল, এই যে বিভু যে সংকটে আছে এটা কিন্তু ভিজিবল ছিল। বিভু খুব কম কথা বলতেন, তার ভাইও বলেছেন আরো বেশি কথা বলি না আমরা। কিন্তু লোকটি যে আর্থিক সংকটে আছেন, শারীরিক সংকটে আছেন, তিনি টাকা পয়সা ধার দেনা করছেন, তার বন্ধুরা দেখেনি, তার পাশে দাঁড়ায়নি কেন? মৃত্যুর পরে এখন এত হাহুতাশ কেন শুনছি আমরা? কেন আমরা আগে হাত বাড়াইনি? এই ব্যাপারটা আমি খুব জোর দিচ্ছি আমি, যে আমাদের প্রতিবেশীকে, আমার সহকর্মীকে, আমার বন্ধুকে, সে কেমন আছে জানতে হবে, তার পাশে দাঁড়াতে হবে। যদি একটা লেসন পাই আমরা এখান থেকে, তার এই যে একটা কমিউনিটি অফ ফ্রেন্ডস, এই যে ফ্র্যাটার্নিটি, তার জন্য আমরা সহমর্মী হই, সহযোগিতার হাতটা বাড়াই, একে অপরকে বুঝতে চেষ্টা করি আমরা। এবং এই পরিণতিটা তো আসলে বেশিরভাগ সৎ সাংবাদিক, যদি আমরা বলি, অর্থাৎ বলতে হচ্ছে সাংবাদিকতার সঙ্গে সৎ শব্দটা লাগাতে হচ্ছে, কারণ অসৎ সাংবাদিকও অনেকে আছেন। সৎ সাংবাদিক জুয়েল, বিভু কিন্তু তার সারা জীবন প্র্যাকটিক্যালি সরকার দলীয় রাজনীতি করেছে। বিভু গত 15 বছরে আওয়ামী রাজনীতি করেছে। শুধু তাই না, সে আওয়ামী সরকারের কাছে জমিও চেয়েছে তার চিঠিপত্রে। ফলে আমি বলবো বিভু যে মারা গেছে তার কারণ বিগত সরকার বিভু সেই সরকারের সেবা করেছে, কিন্তু সেবার ফল পায়নি। আমি যদি বলি কি হত্যা করেছে বিভুকে, বিগত সরকার হত্যা করেছে। কারণ বিভু আশা করেছিল সবাই যেমন রেজাল্ট পেয়েছে, উনিও কিছু একটা পাবেন, কিছু একটা। এবং উনি শেখ হাসিনাকে নিয়ে বইও লিখেছিলেন। এক্স্যাক্টলি। আমি তো সেবা করা কম করিনি, আমি অনেক সেবা করেছি। সেবা বদলে বলেছে একটা প্লট দাও, একটা ফ্ল্যাট দাও, পাই তো নিয়ে আমি। ফলে যদি কেউ খুন করে থাকে, খুন করেছে বিগত সরকার। কিন্তু এই সংকটটা অনেক বড় একটা সংকট। বাংলাদেশের স্বাধীন যারা সৎ সাংবাদিকতা করেন, বেশিরভাগই বয়সকালে যখন অসুস্থ হয়ে পড়েন, একমাত্র তাদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল অথবা মানুষের সাহায্য, সেটি নিয়ে তাদেরকে বাঁচতে হয়। অর্থাৎ সাংবাদিকতা যে একটি স্ট্রাকচারে গিয়ে দাঁড়াবে, একটা ভালো স্যালারি স্ট্রাকচার থাকবে, সামাজিক সুযোগ সুবিধা থাকবে, সেই জায়গাগুলো বেশিরভাগ হাউসে প্রভিডেন্ট ফান্ড নেই এবং নানা ধরনের সংকট নিয়ে তারা সময় কাটাতে হয়। বিভুরঞ্জন সরকারের মৃত্যু হয়তো আমরা বলছি, আমরা আশা করছি যে এই সমস্যাগুলো সমাধানে কিছুটা হলেও একটু অনেকের চোখ খুলে দিতে পারেন। জানি না এটা আসলে প্রত্যাশার পর্যায়ে থেকে যায় কিনা। তবে আমাদের সময় আজকে শেষ। আমরা আলোচনা আরো একটু দীর্ঘায়িত করতে পারতাম, কিন্তু সময় শেষ হয়ে গিয়েছে। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী সপ্তাহে দর্শক যারা দেখছেন সবাইকে 7 দিনের বিশ্ব অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।